7ই নভেম্বর 2025 গুজরাটের ভাবনগর শহরের ভারতনগর পুলিশ স্টেশনে আতঙ্কিত অবস্থায় পৌঁছান একজন ব্যক্তি। তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট অফিসার শৈলেশ খাম্বালা। তার সঙ্গে ছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। পুলিশকে শৈলেশ জানান তার স্ত্রী নাইনা এবং তাদের 2 সন্তান, বড় মেয়ে প্রথা ও ছোট ছেলে ভাব্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শৈলেশ জানান 5ই নভেম্বর 2025 গুরু নানক জয়ন্তীর সকালে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন, কিন্তু হাঁটা শেষ করে ফরেস্ট কলোনিতে অবস্থিত নিজের সরকারি কোয়ার্টারে ফিরে এসে তিনি যা দেখেন তাতে তিনি হতবাক হয়ে যান। ঘর পুরোপুরি ফাঁকা, স্ত্রী ও 2 সন্তান কেউই নেই। প্রথমে বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন শৈলেশ। তার মনে হয়েছিল স্ত্রী নাইনা হয়তো বড় মেয়ে প্রথা ও ছোট ছেলে ভাব্যকে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সহ সুরাটে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ ঠিক 1 সপ্তাহ আগেই দীপাবলির ছুটিতে নাইনা ও বাচ্চারা তার কাছে এসেছিল, আর 5ই নভেম্বর ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সুরাট ফিরে যাওয়ার কথা ছিল। এই ভাবনায় কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত হয়েছিলেন শৈলেশ, কিন্তু ঠিক তখনই তার ফোনে চোখ পড়ে। নাইনার পাঠানো একটি মেসেজ পড়ে শৈলেশের শরীর ঠান্ডা হয়ে যায়। মেসেজে লেখা ছিল, আমি অনেক দূরে চলে যাচ্ছি, প্রথা আর ভাব্যকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। এত বছর ধরে আমি খুব কষ্টে বেঁচেছিলাম, এবার আমাকে বাঁচতে দাও, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। এই মেসেজ পড়েই শৈলেশ সঙ্গে সঙ্গে নাইনাকে ফোন করেন, কিন্তু ফোনটি সুইচড অফ। ভাবনগর থেকে সুরাট যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগে, তাই শৈলেশ প্রথমে অপেক্ষা করেন এবং তারপর সুরাটে থাকা নিজের বাবা মাকে সব কথা জানান। পুরো দিন কেটে যায়, কিন্তু নাইনা সুরাটেও পৌঁছায়নি, ফোনও অন হয়নি। কোথাও থেকে কোনো খোঁজ না পেয়ে শৈলেশ শেষ পর্যন্ত নাইনার ভাই অর্থাৎ তার ব্রাদার ইন ল হরেশ ভাইকে সব ঘটনা জানান। খবর শোনা মাত্রই নাইনার পরিবারে হইচই পড়ে যায়। 1 মুহূর্ত দেরি না করে তারা সবাই ভাবনগরের উদ্দেশ্যে রওনা দেন। শৈলেশের সরকারি কোয়ার্টারে এসে পৌঁছান। এরপর শৈলেশ ও 2 পরিবারের লোকজন একসঙ্গে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এমনকি শহরের সম্ভাব্য সব জায়গায় নাইনা ও শিশুদের ছবি হাতে নিয়ে খুঁজতে শুরু করেন। দিনের পর দিন খোঁজ চলতে থাকে, কিন্তু কোনো ফল মেলে না। নাইনা আর তার 2 সন্তান কোথায়? কোন অবস্থায় আছে তারা? নাকি তারা কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে? এই সব প্রশ্ন আর আশঙ্কা ধীরে ধীরে সবাইকে ভিতর থেকে গ্রাস করতে থাকে। একদিকে শৈলেশ স্ত্রী ও সন্তানদের ছবি বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর তাকে সেই অবস্থায় দেখে পরিবারের লোকজনেরও মনোবল ভেঙে পড়ছিল। এই রহস্য তখনও অন্ধকারেই রয়ে যায়। সব দিক থেকেই যখন তাদের কাছে সব পথ বন্ধ হয়ে আসতে লাগল, তখন আর দেরি না করে পরদিন অর্থাৎ 7 নভেম্বর 2025 শৈলেশকে সঙ্গে নিয়ে তারা পৌঁছালো ভাবনগরের ভারতনগর পুলিশ স্টেশনে। সেখানে আনুষ্ঠানিকভাবে একটি মিসিং কমপ্লেন্ট দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুতই মিসিং পারসন রিপোর্ট নথিভুক্ত করে এবং সঙ্গে সঙ্গেই শুরু হয় ব্যাপক সার্চ অপারেশন। কয়েক ঘন্টার মধ্যেই একজন ফরেস্ট অফিসারের স্ত্রী ও 2 শিশুর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। যে কেসের শুরুটা হয়েছিল একটি সাধারণ মিসিং কমপ্লেন্ট দিয়ে, তার বাস্তবতা যে এতটা জটিল এবং ভয়ঙ্কর হবে তা তখন কেউ কল্পনাও করতে পারেনি। কারণ নাইনা ও তার সন্তানদের খোঁজ করতে গিয়েই পুলিশের হাতে উঠে আসে এই কেসের এক নতুন চরিত্র, আর সেই চরিত্রের পরিচয় সামনে আসতেই পুরো ঘটনাটি আরও ভয়াবহ ও গুরুতর হয়ে ওঠে। এতটাই গুরুতর যে এই কেস পুরো গুজরাট রাজ্যকে নাড়িয়ে দেয়। মানুষ রাস্তায় নেমে আসে, ন্যায় বিচারের দাবিতে শুরু হয় ক্যান্ডেল মার্চ। ওয়েলকাম টু দ্য শো, এবং আপনি দেখছেন গুজরাটের ডিস্টার্বিং আম্বালা ফ্যামিলি কেস। নভেম্বর 2025 গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্টে এসিএফএস হিসেবে কর্মরত ছিলেন 39 বছর বয়সী শৈলেশ। প্রায় 15 বছর আগে তার বিয়ে হয়েছিল নাইনার সঙ্গে। এই দাম্পত্য জীবনে তাদের 2 সন্তান, 13 বছরের মেয়ে প্রথা এবং 9 বছরের ছেলে ভাব্য।
এই ১৫ বছরে শৈলেশের পোস্টিং বারবার বদল হয়েছে। কাজের সূত্রে তাকে থাকতে হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই কারণেই নায়না ও তার সন্তানরা শুরু থেকেই শৈলেশের জয়েন্ট ফ্যামিলির সঙ্গে সুরাটেই থাকতেন। এই বদলির মাঝেই ২০২৪ সালে গুজরাটের দাহোদ শহরে আরএফও পদে কর্মরত শৈলেশ প্রমোশন পেয়ে বদলি হন ভাবনগরে। ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ এমনই ছিল যে শৈলেশ নিয়মিতভাবে পরিবারকে সময় দিতে পারতেন না। তাই বেশিরভাগ সময়ই ছুটির দিনগুলোতে তার পরিবারই এসে থাকত ভাবনগরের ফরেস্ট কলোনিতে বরাদ্দ পাওয়া সরকারি কোয়ার্টারে। এইভাবেই এবারও দীপাবলির ছুটিতে নায়না তার ২ সন্তানকে নিয়ে শৈলেশের কাছে ভাবনগরের ফরেস্ট কলোনির কোয়ার্টারে এসে উঠেছিলেন। ৭ নভেম্বর ২০২৫ পুলিশ নায়নার আধার কার্ড থেকে শুরু করে ছবি সব তথ্য সংগ্রহ করে। এরপর ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ভাবনগর জেলার সমস্ত পুলিশ স্টেশনে সেই তথ্য সার্কুলেট করে দেওয়া হয়। একই সঙ্গে তদন্তের জন্য গঠন করা হয় একাধিক টিম। একটি টিম ফরেস্ট কলোনি ও তার আশপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে। আরেকটি টিম নায়নার সিডিআর বা কল ডিটেল রেকর্ড বের করার কাজে লাগে। তৃতীয় টিম খাম্বালা পরিবারের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তের ২৪ ঘণ্টা পেরিয়ে যায়, কিন্তু পুলিশের হাতে তখনও এসে পৌঁছায়নি একটিও শক্ত লিড। রহস্য আরও ঘনিয়ে উঠছিল। কিন্তু ঠিক পরদিন ৮ নভেম্বর ২০২৫ শৈলেশ পুলিশকে জানায় যে একজন সিকিউরিটি গার্ড তাকে বলেছেন তিনি নাকি নায়না ও ২ শিশুকে একটি অটো রিকশায় করে কোথাও যেতে দেখেছেন। শেষমেশ শৈলেশের মাধ্যমেই হলেও পুলিশের হাতে এসে যায় প্রথম স্ট্রং লিড। পুলিশ আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু এখানেই কেসটি নতুন মোড় নেয়। যে মুহূর্তে পুলিশের হাতে একটি লিড আসে, ঠিক সেই মুহূর্তেই একের পর এক রেড ফ্ল্যাগ সামনে আসতে শুরু করে। প্রথমত, পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে কোথাও দেখা যায়নি নায়না ও শিশুদের ফরেস্ট কলোনি থেকে বেরিয়ে যেতে। দ্বিতীয়ত, নায়নার মোবাইল ফোনের লাস্ট লোকেশনও ফরেস্ট কলোনির বাইরের কোনো জায়গা দেখাচ্ছিল না। এরপর আসে সবচেয়ে চমকপ্রদ তথ্য। যে সিকিউরিটি গার্ডের কথা শৈলেশ বলেছিল, সেই গার্ড জিজ্ঞাসাবাদের সময় পুরো ঘটনাই অস্বীকার করে দেয়। সে স্পষ্ট জানায় নায়না ও শিশুদের অটোতে যেতে সে কখনো দেখেনি। এই সবের মধ্যেই আরেকটি বিষয় পুলিশের নজরে আসে। যে শৈলেশ প্রায় প্রতিদিনই পুলিশ স্টেশনে এসে খোঁজখবর নিচ্ছিল, হঠাৎ করেই সে কাজের অজুহাতে সুরাট চলে যায়। যাওয়ার সময় সে শুধু এটুকুই বলে যায়, আমি পুলিশের সঙ্গে কন্ট্যাক্টে থাকব। এই সমস্ত ঘটনার পর পুলিশের সন্দেহের তীর ধীরে ধীরে ঘুরে যায় শৈলেশের দিকেই। ফলে পুলিশ শুরু করে শৈলেশের কল ডেটা অ্যানালিসিস। সেখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ নম্বর, যে নম্বরে শৈলেশের ফোন থেকে বারবার কল করা হয়েছিল। আর সেই নম্বরটি ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত শৈলেশেরই জুনিয়র অফিসার অমিত ভানিয়া। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যখন অমিত ভানিয়াকে হেফাজতে নেয়, তখন সে এমন কিছু তথ্য ফাঁস করে যা পুলিশকে নিয়ে যায় এক গভীর ষড়যন্ত্রের অতল গহ্বরে। একটি এমন ষড়যন্ত্র যেখানে সত্যকে পাথরে মুড়ে জলের তলায় ডুবিয়ে দেওয়া হয়েছিল। এরপর আসে সেই ভয়ঙ্কর দিন, ১৬ নভেম্বর ২০২৫। পুলিশের একটি টিম, জেসিবি, এফএসএল টিম, ডগ স্কোয়াড, ফটোগ্রাফার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসিএফ অমিত ভানিয়াকে সঙ্গে নিয়ে পৌঁছায় শৈলেশ খাম্বালার বরাদ্দকৃত সরকারি কোয়ার্টারের পেছনের একটি আইসোলেটেড এলাকায়। এই জায়গাটি সাধারণত একেবারেই জনশূন্য পড়ে থাকত। একই সঙ্গে পুলিশ নায়নার বাপের বাড়ির লোকজনকেও খবর দিয়ে সেখানে ডেকে আনে। তারপর এই ফাঁকা জায়গাতেই পুলিশ ২টি আলাদা জায়গায় খনন কাজ শুরু করে। মাটির নিচে কি লুকিয়েছিল তা জানার জন্য সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। এক্সক্যাভেশন সাইট এ এবং এক্সক্যাভেশন সাইট বি। প্রথমে পুলিশ খনন শুরু করে এক্সক্যাভেশন সাইট এতে। ৬ ফুটেরও বেশি গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়, কিন্তু তাতেও কিছুই পাওয়া যায় না। পুলিশের কপালে তখন চিন্তার ভাঁজ। তারা নির্দেশ দেয় আরও একটু গভীরে খোঁড়া হোক। মাত্র আরও আধা ফুট মাটি সরাতেই আচমকা বাতাসে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর দুর্গন্ধ। এই গন্ধ আসছিল পাথর ও শাড়িতে মোড়ানো একটি মৃতদেহ থেকে। ভয়াবহভাবে পচে যাওয়া সেই দেহটি যখন মাটির নিচ থেকে তোলা হয়, তখনই ভেঙে পড়ে নায়না বেনের পরিবার। মাটির গভীরে পুঁতে রাখা সেই দেহটি আর কারো নয়,
তাদেরই মেয়ে নায়না। কিন্তু এখানেই শেষ নয়। একই সময় পাশের এক্সকাভেশন সাইট বিতে খনন চলছিল। সেখানে পুলিশ আরও এক ভয়াবহ আবিষ্কারের মুখোমুখি হয়। পাথরে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় দুটি শিশুর মৃতদেহ। পরিচয় নিশ্চিত হতেই জানা যায় ওরা আর কেউ নয়, ১৩ বছরের প্রথা এবং ৯ বছরের ভাব্বা। এক মুহূর্ত দেরি না করে পুলিশ ৩টি মৃতদেহই পাঠিয়ে দেয় ভাবনগরের স্যার তক সিংজি জেনারেল হাসপাতালে পোস্টমর্টেমের জন্য। একই সঙ্গে এফএসএল টিম ঘটনাস্থল থেকে মৃতদেহগুলোর সঙ্গে পাওয়া কাপড়, বালিশ এবং বেডশিট জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়। প্রমাণ সংগ্রহ আরও জোরদার করতে পুলিশ স্নিফ ডগ স্কোয়াড নিয়ে যায় শৈলেশের সরকারি কোয়ার্টারে। কুকুরগুলো দেয়াল থেকে শুরু করে সোফা, ঘরের প্রতিটি কোণ ঘেঁটে গন্ধ শুকতে থাকে। কিন্তু যেই না তারা বেডরুমে ঢোকে, তাদের আচরণ হঠাৎ করেই বদলে যায়। কুকুরগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এই সময়ে এফএসএল টিম বেডরুম ও আশপাশের এলাকা থেকে একাধিক গুরুত্বপূর্ণ স্যাম্পল সংগ্রহ করে। এই প্রাথমিক প্রমাণ ও তথ্য বিশ্লেষণের পর পুলিশের সন্দেহ আর সন্দেহের পর্যায়ে থাকেনি। তাদের ধারণা তখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে। আর দেরি না করে পুলিশ শৈলেশ খাম্বালাকে গ্রেফতার করে। তাকে নিয়ে যাওয়া হয় ইন্টেন্সিভ ইন্টারোগেশনের জন্য। অন্যদিকে পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পর নায়না, তার মেয়ে প্রথা এবং ছেলে ভাব্যের শেষকৃত্য সম্পন্ন করা হয় পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। ৩টি চিতা নিভে গেল, কিন্তু প্রশ্নগুলো তখনও জ্বলছিল। যারা গতকাল পর্যন্ত নিখোঁজ ছিল, আজ তাদের এক ঝলক দেখার জন্যই পরিবারের চোখ দুটো আকুল হয়ে উঠেছিল। কিন্তু আজ তাদের এই অবস্থায় সামনে পেয়ে মনে হচ্ছিল পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে একজন বাবা ও স্বামী হয়ে শৈলেশ এমন নৃশংস সিদ্ধান্ত নিতে পারে। এর কারণও ছিল ১৫ বছরের দাম্পত্য জীবনে নায়না কখনোই শৈলেশের বিরুদ্ধে কোনো ধরনের ঝামেলা, মনোমালিন্য বা পারিবারিক নির্যাতনের অভিযোগ করেননি। নায়নার পরিবারের বক্তব্য ছিল, এই কাজ যদি শৈলেশ করেও থাকে তাহলে সে একাই কিভাবে ৩ জনকে হত্যা করে তাদের লাশ পাথর দিয়ে বেঁধে এত দূর টেনে নিয়ে গিয়ে এত বড় ও গভীর গর্ত খুঁড়ে এত অল্প সময়ের মধ্যে মাটির নিচে পুঁতে দিতে পারে। এই কারণেই তারা পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করে এই ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তখনও বহু প্রশ্নের উত্তর অজানাই ছিল, আর সেই উত্তর খুঁজতেই পুলিশ শুরু করে শৈলেশের কড়া জিজ্ঞাসাবাদ। কিন্তু শৈলেশ, যে শুরু থেকেই পুলিশের সামনে মিথ্যার জাল বুনে চলেছিল, যে একের পর এক ভুয়ো তথ্য দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করেছিল, সব মিথ্যে ধরা পড়ে যাওয়ার পরও সে পুলিশকে একটি ভুয়ো স্বীকারোক্তি দিতে শুরু করে। শৈলেশ পুলিশের সামনে যে গল্প বলে, দীপাবলির ছুটিতে যখন নায়না তার সন্তানদের নিয়ে ভাবনগরে আসে, তখন বাড়িতে পৌঁছানোর পর থেকেই দুজনের মধ্যে থাকার বিষয় নিয়ে তীব্র ঝগড়া শুরু হয়। শৈলেশ চাইছিল নায়না ও বাচ্চারা যেন সুরাটে তার বাবা মায়ের সঙ্গেই থাকে, কিন্তু নায়না অনড় ছিল। সে চেয়েছিল স্বামীর সঙ্গে ভাবনগরেই থাকতে। এই বিষয়টি নিয়ে শুরু হওয়া ঝগড়া প্রায় ৪ দিন ধরে চলতে থাকে। শৈলেশের দাবি অনুযায়ী শেষ পর্যন্ত ৫ই নভেম্বর রাগের মাথায় সে নাকি নায়নাকে হত্যা করে, আর ধরা পড়ার ভয়ে ২ শিশুকেও হত্যা করে তাদের লাশ গর্তে পুঁতে দেয়। এরপর পুরো ঘটনাটিকে একটি নিখোঁজের নাটক হিসেবে সাজিয়ে তোলে। কিন্তু শৈলেশের এই বয়ানে 50% সত্য ছিল, আর 50% ছিল নির্মম মিথ্যে। শৈলেশ ভেবেছিল আগের মতো এবারও পুলিশ তার এই গল্পেই আটকে যাবে, কিন্তু সে জানত না এইবার পুলিশ তার থেকে এক ধাপ এগিয়েছিল। সত্য তখন ধীরে ধীরে আলোয় আসছিল। সিডিআর থেকে পুলিশ শৈলেশের জুনিয়র অমিত ভানিয়া পর্যন্ত পৌঁছেছিল। তারা জানিয়েছিল যে ২ নভেম্বরই শৈলেশের নির্দেশে অমিত ২টি জায়গায় গর্ত খুঁড়েছিল। প্রশ্ন ছিল শুধু এটুকু, যদি হত্যাকাণ্ড ৫ নভেম্বর হঠাৎ ঘটে, তবে গর্ত আগে থেকে কেন তৈরি করা হয়েছিল? এই প্রশ্ন যখন পুলিশ কঠোরভাবে শৈলেশের কাছে রাখে এবং তার সাথে সদয়ভাবে আচরণ করে, তখন শৈলেশ তার রচিত এই কালো ভয়ঙ্কর অপরাধের গল্প বলা শুরু করে। ৩ বছর আগে ২০২২ জুনাগড় ফরেস্ট ডিপার্টমেন্ট। ২০২২ সালে
শৈলেশ ফম্বালার ট্রান্সফার গুজরাটের দাহোদ থেকে জুনাগড় ফরেস্ট ডিপার্টমেন্টে হয়। সেখানে তার পরিচয় হয় এক ফিমেল ফরেস্ট ওয়ার্কারের সঙ্গে, যিনি তার থেকে 10 বছর ছোট। সময়ের সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল কোওয়ার্কার সম্পর্ক অঅফিসিয়াল সাক্ষাৎ, পরে কফি এবং ডিনার ডেটে পরিণত হয়। এই সাক্ষাৎগুলি ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ককে জন্ম দেয়। এই সম্পর্ক এতটাই গাঢ় হয়ে যায় যে তারা একসাথে থাকার স্বপ্ন দেখতে শুরু করে। বাস্তবে কিছু সময় পরে ট্রান্সফারের কারণে আলাদা আলাদা পোস্টিং হলেও তারা দীর্ঘ দূরত্বের সম্পর্ক সহজে বজায় রাখে। কখনো শৈলেশ ছুটি নিয়ে তাকে দেখতে চলে যায়, কখনো সে ছুটি নিয়ে শৈলেশের কোয়ার্টারে থাকে। শৈলেশ তার জন্য এতটাই আবেশী ছিল যে অফিসে লিভ নেওয়ার জন্য সে যে কোনো মিথ্যে বলতে প্রস্তুত ছিল। একবার তার গার্লফ্রেন্ড যদি গান্ধীনগরে ট্রেনিং করছিল, তাকে দেখার জন্য শৈলেশ তার সিনিয়রের কাছে বলেছিল যে তার মেয়ের মৃত্যু হয়েছে আর যে কোনোভাবে তাকে যেতে হবে। কিন্তু কে জানত যে একদিন সে এই মিথ্যাকে নিজেই বাস্তব করে তুলবে। নভেম্বর 2025। শৈলেশের এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক 3 বছরের বেশি পুরনো ছিল। তার গার্লফ্রেন্ড তাকে এতটাই চেয়েছিল যে সে তাকে পেতে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল, আর শৈলেশও তাকে নিজের জীবনের অংশ বানাতে চেয়েছিল। সুরাটে যখন নয়না এবং সন্তানরা থাকত, তখন শৈলেশ তার অ্যাফেয়ারকে কোনো বাধা ছাড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু যখন ছুটির সময় পরিবার ভাবনগরে আসত, তখন শৈলেশ এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করল। ধীরে ধীরে পরিবারের উপস্থিতি তাকে একটি বোঝা মনে হতে লাগল। আর যখন নয়না সন্তানদের সঙ্গে স্থায়ীভাবে ভাবনগরে থাকার কথা বলল, তখন শৈলেশের ভেতরের রাগ ক্রমে ঘৃণায় পরিণত হল। 27 অক্টোবর 2025 নয়না সন্তানদের সঙ্গে শৈলেশের অ্যালোকেটেড কোয়ার্টারে পৌঁছালেন। তখন তাদের মধ্যে তর্ক শুরু হলো। নয়না ঠিক করেছিল যে সে এখন ভাবনগরে শৈলেশের সঙ্গে থাকবে, কিন্তু শৈলেশ যে কোনো মূল্যে এটি চায়নি। আর তার পরিবারের উপস্থিতি এখন একটি কাঁটের মতো মনে হচ্ছিল, যেটি সে চিরতরে সরাতে চেয়েছিল। 6 দিন পর 2 নভেম্বর 2025 শৈলেশ তার জুনিয়র এবং কোওয়ার্কার অমিত ভানিয়াকে ফোন করে কোয়ার্টারের পাশে 2টি বড় গর্ত খুঁড়তে বলল। এটি বলার সময় সে জানালো যে তাতে তাকে বর্জ্য পানি এবং আবর্জনা ফেলে দিতে হবে। গিরিশ বালদানিয়া জেসিবি নিয়ে ফরেস্ট কলোনিতে এসে কোয়ার্টার থেকে প্রায় 20 ফিট দূরে একটি একাকী জায়গায় 2টি 6.5 ফিট এবং 5.5 ফিট 2টি গর্ত খুঁড়ে দিল। প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এখন শুধু সঠিক দিনের অপেক্ষা ছিল। 5 নভেম্বর গুরু নানক জয়ন্তীর কারণে স্কুল এবং সরকারি অফিস বন্ধ ছিল। সপ্তাহের মাঝের ছুটির কারণে মানুষরা দেরিতে উঠত। এই কারণেই শৈলেশ এই দিনটি বেছে নিল। এই পুরো ষড়যন্ত্র সম্পন্ন করার সময় সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল। 4 নভেম্বর 2025 অর্থাৎ হত্যাকাণ্ডের ঠিক একদিন আগে সে তার গার্লফ্রেন্ডকে একটি প্রশ্ন করেছিল, আমি যদি কোনো বড় সিদ্ধান্ত নিই, তুমি কি আমাকে গ্রহণ করবে? এক মুহূর্ত না ভেবেই উত্তর এসেছিল হ্যাঁ। সেই মুহূর্তেই দুজনে দেশ ছেড়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে শুরু করে। পাসপোর্ট বানানোর প্রক্রিয়াও শুরু হয়ে যায়। নিজেদের মনকে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে এই হিংস্র সাপটি স্বার্থে অন্ধ হয়ে নিজেরই পরিবারকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে যায়। 5 নভেম্বর 2025 সকাল 7টা শৈলেশ ভোরেই ঘুম থেকে উঠে পড়ে। সেই সময় তার স্ত্রী নয়না এবং 2 সন্তান গভীর ঘুমে ছিল। শৈলেশ বিছানা থেকে বালিশ তুলে নিয়ে নয়নার মুখে চেপে ধরে শ্বাসরোধ করতে থাকে। যতক্ষণ না ছটপট করতে করতে তার নিঃশ্বাস থেমে যায়, ততক্ষণ সে থামেনি। এরপর একে একে নিজের সন্তানদেরও একই পরিণতির দিকে ঠেলে দেয়। শৈলেশ শুধু একজন স্বামী নয়, একজন বাবা হিসেবেও নিজেকে কলঙ্কিত করেছিল। সকাল প্রায় 8:30 শৈলেশ মৃতদেহগুলো পাথর দিয়ে জড়িয়ে একে একে টেনে নিয়ে গিয়ে সেই গর্তগুলোর ভেতর ফেলে দেয়। তারপর একটি গর্ত দরজা দিয়ে আর অন্যটি ম্যাট্রেস দিয়ে ঢেকে দেয়। ষড়যন্ত্র সম্পন্ন করার পর সে আবার ঘরে ফিরে আসে, কিন্তু তার একটি ছোট ভুলই পুরো খেলাটা ফাঁস করে দেয়। শৈলেশ নয়নার ফোনটি এয়ারপ্লেন মোডে রেখে সেই ফোন থেকেই নিজের নম্বরে একটি মেসেজ পাঠায়। মেসেজে লেখা ছিল নয়না নাকি অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে। উদ্দেশ্য ছিল যাতে সন্দেহ তার ওপর না আসে।
পরদিন ৬ নভেম্বর ২০২৫ সকাল 8:30 সে আবার তার কোওয়ার্কার অমিত ভানিয়াকে ফোন করে মাটির ডাম্পার ব্যবস্থা করতে বলে। প্রায় 2 ঘন্টা পর 2টি ডাম্পার কোয়ার্টারের কাছে এসে পৌঁছায়। শৈলেশ নিজে তাদের গর্তগুলোর কাছে নিয়ে যায় এবং কোথায় মাটি ফেলতে হবে তা দেখিয়ে দেয়। ঠিক সেই সময় এক ফরেস্ট গার্ড যখন গর্তের ভেতর উকি দিতে এগিয়ে আসে, শৈলেশ চিৎকার করে বলে, এখানে আসো না, আমি একটা সাপের ওপর পা দিয়ে ফেলেছি যে কাউকে কামড়াতে পারে। সাপের ভয়ে ফরেস্ট গার্ড পিছনে ফিরে যায় আর শৈলেশ উভয় গর্তকে মাটিতে উপরের দিকে পুরোপুরি ভর্তি করে দেয়। নিজের পরিবারকে শেষ করে তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে ফেলার পর সে বাকি সব প্রমাণ ধ্বংস করতে থাকে। সে ঘরে ফিরে যায় এবং নিজের পরিবারের কাপড়, স্লিপার, বালিশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র একত্র করে একটি ব্যাগে ভরে শত্রুঞ্জি নদীতে ফেলে দেয়। ট্রিপল মার্ডার সম্পন্ন করার পর পরিকল্পনা অনুযায়ী 7 নভেম্বর শৈলেশ পুলিশ স্টেশনে পৌঁছে নিজের পরিবারের মিসিং রিপোর্ট দাখিল করে। সে পুলিশকে বিভিন্ন দিকে ঘোরায় যাতে পুরো ফোকাস মিসিং কেসের ওপর থাকে। এই সময়ে সে নিজের এবং গার্লফ্রেন্ডের পাসপোর্টের কাজও এগিয়ে নিয়ে যায়। শৈলেশ পুরোপুরি বিশ্বাস করেছিল যে মিসিং রিপোর্টের আড়ালে সে পুলিশকে বিভ্রান্ত করতে পারবে। সে ভাবছিল কিছুদিন বা কয়েক মাসের মধ্যে কেস ঠান্ডা হয়ে যাবে এবং পাসপোর্ট ও ভিসা পাওয়ার পর সে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু এর আগে তার আসল চেহারা প্রকাশ পায়, আর সব কিছু ঘটে তার একটি ভুলের কারণে, যা তার সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। তদন্তের সময় পুলিশ শৈলেশের কোয়ার্টার থেকে নৈনার ফোন পায়। যখন এফএসএল টিম শেষ মেসেজ চেক করে, তখন দেখেন তা সেন্ড বক্সে নয় বরং ড্রাফট ফোল্ডারে পড়ে আছে। ঠিক সেই মেসেজ যা শুরু থেকে শৈলেশ সবাইকে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল যে নৈনা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু হড়বড়িয়ে সে ফোনটি এয়ারপ্লেন মোডে রেখেছিল এবং নিজেই সেই মেসেজ টাইপ করে নিজের নম্বরে পাঠিয়েছিল। এটি কখনো পাঠানো হয়নি তা সে খেয়ালও করেনি। শুধু ফোন থেকে ক্লিক করা সেই মেসেজের ছবি দেখিয়ে শৈলেশ সবাইকে বিভ্রান্ত করতে থাকল। সত্য বলতে গেলে একজন খুনি যতই চালাক হোক না কেন, একটি ভুল অবশ্যই করে বসে, আর এই কেসে শৈলেশের সেই ভুলই তার অপরাধের সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। শৈলেশের কনফেশন রেকর্ড করার পর পুলিশ এই মিসিং কেসকে মার্ডার কেসে রূপান্তরিত করে। শৈলেশের বিরুদ্ধে ধারা 103 অর্থাৎ হত্যা, 238 অর্থাৎ প্রমাণ ধ্বংস করা এবং 240 অর্থাৎ অপরাধ সংগঠনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। আশ্চর্যের বিষয় হল, কনফেশন দেওয়ার সময় শৈলেশের মুখে কোনো অনুশোচনা বা দুঃখের ছাপ ছিল না। যেহেতু শৈলেশের গার্লফ্রেন্ড পুরো হত্যাকাণ্ড এবং পরিকল্পনার সময় তার সঙ্গে ক্রমাগত সংযোগে ছিল, পুলিশ 18 নভেম্বর 2025 তারিখে তাকে থানায় ডেকে আনে যাতে শৈলেশের সঙ্গে তার ট্রিপল মার্ডার কেসে কতটা অংশগ্রহণ ছিল তা বোঝা যায়। বর্তমানে পুলিশ এখনও কোনো প্রমাণ পায়নি যে ফিমেল ফরেস্ট ওয়ার্কার এই ট্রিপল মার্ডার কেসে জড়িত। 10 ডিসেম্বর 2025 পুলিশ শৈলেশ খাম্বালাকে আদালতে হাজির করে এবং নার্কোটিক টেস্টের জন্য সম্মতি চায়। শৈলেশ পুরোপুরি তা অস্বীকার করে, বরং সে আদালতে কান্না করতে করতে বলল পুলিশ তাকে ক্রমাগত হ্যারেস করছে এবং তাকে মারার ভয় আছে। নার্কোটিক টেস্ট প্রত্যাখ্যান করার পর শৈলেশকে আবার জেলে পাঠানো হয় এবং তার গার্লফ্রেন্ডের অংশগ্রহণ নিয়ে তদন্ত চালু আছে, যা এখনও কোনো ফলাফল দেয়নি। এই কেসের সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক সত্য হল, একটি অপরাধ কখনোই এক মুহূর্তের সিদ্ধান্ত নয়, এটি ধীরে ধীরে মনের অন্ধকারে জন্মায়, যখন দায়িত্ব বোঝা মনে হয় এবং আকাঙ্ক্ষার লোভে পরিণত হয়। যতক্ষণ ইচ্ছা নৈতিকতার উপরে যায়, মস্তিষ্ক নিজস্ব জাস্টিফিকেশন তৈরি করে এবং সেই জাস্টিফিকেশনই অপরাধের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই গল্প ইমোশনাল ডিট্যাচমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর রূপও দেখায়। যখন দোষবোধ, সহানুভূতি ধীরে ধীরে মরে যায়, তখন মানুষ নিজের সম্পর্ককেও সমস্যা মনে করে এবং সেই সমস্যা সমাধানের জন্য অমানবিক পথ বেছে নেয়। শৈলেশের শান্ত আচরণ, নির্ভীক মুখ এবং কোনো অনুশোচনা ছাড়া পরিকল্পনা স্পষ্টভাবে দেখায় এটি রাগের হঠাৎ বিস্ফোরণ নয়, বরং ঠান্ডা মাথায় করা হিসাব নিকাশ।
অপরাধ হাত দিয়ে নয়, প্রথমে মনের ভিতরে হয় এবং প্রায়ই সেই মস্তিষ্কই শেষ পর্যন্ত অপরাধের সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়।